দেখো, তোমাদের সাথে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বাংলা ফার্স্ট পেপার বইয়ের এই অক্ষরে পদ্য নিয়ে। ঠিক আছে? এই অক্ষর নাম শুনেই বোঝা যাচ্ছে অক্ষর মানে কি, যে বর্ণমালার যে অক্ষরগুলো আছে সেইগুলোর গুরুত্ব নিয়ে এই কবিতায় আলোচনা করা হয়েছে। কবিতাটি লিখেছেন মহাদেব সাহা। ঠিক আছে? আমরা কবিতাটি পাঠ করার আগে এর শব্দার্থগুলো ভালো করে জেনে নিব। আচ্ছা, তার আগে শব্দার্থ জানার কারণ কি? শব্দের অর্থগুলো ক্লিয়ারলি জানতে পারলে আমরা হচ্ছে যখন কবিতাটা পড়বো তখন কবিতার ভেতরে যে কঠিন কঠিন শব্দগুলো আছে এগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। ওকে। আচ্ছা, দেখো, অক্ষর যে কথাটা বলা আছে অক্ষর মানে কি? এই যে অক্ষর শব্দের অর্থ কি? শব্দের যে অংশটুকু একবারে উচ্চারিত হয় তাকে বলা হয় অক্ষর। ঠিক আছে? শব্দের যে অংশটুকু আমরা হচ্ছে একবারে উচ্চারণ করি, যেমন আমি লিখলাম বন্ধন কথাটা। এখন বন্ধন কথার মধ্যে বন ধন, এখন বন একটা অক্ষর হবে, ধন একটা অক্ষর হবে। ঠিক আছে? মানে শব্দের মধ্যে একটা শব্দ বন্ধন, একটা শব্দ বন্ধন শব্দের মধ্যে দেখো আমাদের থামতে হচ্ছে দুই জায়গায়, বন্ধন। এই যে শব্দের যে অংশটুকু আমরা একবারে উচ্চারণ করছি সেটিকে বলা হয় এক একটা অক্ষর। এখন অক্ষর বলতে ক, খ, গ, ঘ এগুলাকে বোঝায় নাই। ক, খ, গ, ঘ এগুলো হচ্ছে বর্ণ, আর অক্ষর হচ্ছে একবারে উচ্চারিত শব্দ। একটা শব্দের মাঝখানে একটা শব্দ উচ্চারণ করতে আমি যখন যতটুকু থামবো, মানে যতটুকু বলে একটু থামতে হয়, যে অংশটুকু একবারে উচ্চারিত হয় সেটাকে বলা হয় অক্ষর। বুঝতে পেরেছো? আচ্ছা, সাধারণ কথাবার্তায় অক্ষর বলতে বর্ণকেও বোঝানো হয় অনেক সময়। বুঝছো? এখন এখানে বৃহৎ অর্থে মাতৃভাষা বোঝানো হয়েছে, তাহলে অক্ষর বলতে এই কবিতায় মাতৃভাষাকে বোঝানো হয়েছে। তাহলে এখানে তোমাদের যদি প্রশ্ন আসে যে অক্ষর বলতে এখানে কি বোঝানো হয়েছে, এই কবিতায় এই কবিতায় অক্ষর বলতে মাতৃভাষাকে বোঝানো হয়েছে। কিন্তু এমনি নর্মালি অক্ষর মানে হচ্ছে শব্দের যে অংশটুকু একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। যদি জ্ঞানমূলক প্রশ্নে আসে যে অক্ষর কাকে বলে তাহলে এই সংজ্ঞাটা দিবে তোমরা। ওকে। আচ্ছা, তারপর দেখো নির্ঝর। নির্ঝর শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা। নির্ঝর মানে কি? টানা ঝরতে থাকে যে জিনিসগুলো, ঝর্ণা, ঝর্ণার পানি উপর থেকে পড়তে থাকে, তাই না? এরকম। তারপর এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম, এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই অক্ষর যেন, এই যে আমাদের যে অক্ষরগুলো আছে এগুলো নির্ঝর, নির্ঝর মানে হচ্ছে ঝর্ণার মতো। ঝর্ণা কি? এই যে পাহাড় থেকে পড়ে নিচ দিয়ে বইতেই থাকে না, তাই না? যেদিকে ভাটি যায় সেদিকে তারা কি ছুটে চলতেই থাকে। এই ঝর্ণা থেকেই কিন্তু নদীর সৃষ্টি হয়, সেই নদী আবার একসময় বয়ে যেতে যেতে সাগরে হারায়, তাই না? এই যে অক্ষরের যে বয়ে চলাটা এটা নদীর সাথে বা ঝর্ণার সাথে তুলনা করা হয়েছে। এগুলো অবিরাম, অবিরাম মানে কি বিরামহীন, অনর্গল, চলতেই থাকে, থামে না, এরকম একটা কথা বোঝানো হয়েছে। এখন বলছে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলি, লিখি, আমাদের পূর্বপুরুষেরাও তাই করতেন। তাই তো, তাই না? এখন তাই বলা হয়েছে যে মাতৃভাষা অবিরাম ছুটে চলেছে। এই যে 100 বছর আগে আমাদের দাদা, তার বাবা, তার বাবা, এভাবে যে বাংলা ভাষার কথা বলার সিস্টেমটা চলে আসছে এখন পর্যন্ত চলছে, তাহলে কি ভাষা অবিরাম গতিতে ছুটে চলেছে না? চলছে তো চলছে, আমাদের পর আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, তারাও কথা বলবে। এই যে তোমরা আছো, তারপরের প্রজন্ম আসবে, এভাবে কি ভাষা চলতেই থাকবে যুগের পর যুগ ধরে, এক প্রজন্মের পর আরেক প্রজন্ম ধরে, তাই না? এই জন্য বলা হয়েছে, মানে মাতৃভাষার মাধ্যমে আমরা আমাদের যে নানান কাজ করে থাকি, আমাদের কমিউনিকেশন সিস্টেমটা পুরোটাই তো ভাষার উপরে নির্ভরশীল। মানে 98% ধরো যারা কথা বলতে পারে না ওটা আলাদা বিষয়, কিন্তু আমাদের যোগাযোগের প্রধান মাধ্যমে কিন্তু এই ভাষা। আচ্ছা, তাহলে এই যে নানা কাজ আমরা করে থাকি ভাষার মাধ্যমে, বর্তমান থেকে একদম ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে চলছি এই ভাষাগুলো, এটাই বোঝানো হয়েছে অবিরাম ছুটে চলা ভাষা। তারপর বলছে দেখো, যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে নাম। এই তারা মানে হচ্ছে ভাষারা, হ্যাঁ ভাষারা যেন কিছু পাহারা দিচ্ছে। কি পাহারা দিচ্ছে? বলছে যে এক সময়ে আমাদের এই দেশ পরাধীন ছিল, আমরা সবাই জানি পরাধীন ছিল। 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাই না? শাসকেরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে ব্যবহার করার সুযোগ থেকে আমাদের বঞ্চিত করেছিল, এটাও আমরা জানি। 1952 সালে যেটা করা হয়েছিল, উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তাই না?
আচ্ছা, আমাদের নিজস্ব যে মাতৃভাষা এটা থেকে আমাদের বঞ্চিত করা হয়েছিল। কিন্তু তখনকার সচেতন বাঙালিরা কি করেছিল? তাদের এই অধিকার আদায় করে নেয় যে, না আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলাতেই কথা বলবো। আমরা উর্দুতে কথা বলব না। সেই অধিকার আদায়ের জন্য কিন্তু তখন ভাষা আন্দোলন পর্যন্ত হয়েছিল এবং সেখানে রফিক, শফিক, শফিউর জব্বার সহ আরো অনেকেই, নাম না জানা অনেকেই প্রাণ হারিয়েছিলেন, তাই না? শহীদ হয়েছিলেন। এই ভাষার সম্মান রক্ষার জন্য, ভাষাকে মাতৃভাষাকে রক্ষা করার জন্য। সেই অধিকার আদায় করার জন্য অক্ষরগুলো যেন নিরবিচ্ছিন্নভাবে অনুপ্রেরণার বিষয় হয়ে আছে, তাই না? আচ্ছা, এটা কিন্তু তাদের কাছ থেকে পাওয়া আমাদের একটা অনুপ্রেরণা যে নিজের অধিকার কখনোই ছেড়ে দিতে আমরা রাজি নই, তাই না? ওকে। আচ্ছা, তাহলে দেখো এই অক্ষরে মাকে মনে পড়ে, এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই অক্ষরে মাকে মনে পড়ে। কেন বলছে মাকে মনে পড়ে? কারণ আমরা শিশুর প্রথম যে মুখের ভাষা শেখার বিষয়টা, এটা কোথায়? ১ মিনিট, তোমাদের অনেকগুলো কমেন্ট পড়ে গেছে। কমেন্টগুলো একটু দেখে আসছি। কে কি বললা? আ ওকে, ঠিক আছে। পড়া নিয়ে কারো কোনো কথা নেই। অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে। আচ্ছা, কি বলতেছিলাম? যে এই অক্ষরে মাকে মনে পড়ে। কেন মাকে মনে পড়ার কথা বলা হয়েছে? কারণ আমরা বা যেকোনো শিশুই প্রথম যে ভাষা শেখে, এটা কার কাছ থেকে? অবশ্যই তার মায়ের মুখ থেকে প্রথম ভাষা শেখে। মায়ের মুখ থেকে প্রথম যে ভাষা শেখাটা হয় সেটাই হচ্ছে আমাদের মাতৃভাষা। সেই হিসেবে আমাদের মাতৃভাষা অবশ্যই কি? বাংলা ভাষা, তাই না? এই জন্য আমরা বাংলা ভাষার কথা বললেই এই অক্ষরে বা বাংলা ভাষার অক্ষরে প্রথমেই মনে পড়ে কাকে? মাকে। এই দেখো, মায়ের কাছ থেকে আমরা মাতৃভাষা প্রথম শিখি। মাতৃভাষা কেন? মায়ের ভাষাকেই মাতৃভাষা বলা হয়েছে। তাই অক্ষর বা ভাষার দৃষ্টান্ত দেখলে আমাদের প্রথম মনে পড়ে মাকে। ওকে? আচ্ছা। তারপর দেখো উপমা। উপমা মানে হচ্ছে তুলনা। ঠিক আছে? উপমা মানে হচ্ছে তুলনা। মানে যার সাথে উপমা দেওয়া হয়, তুলনা করা হয়। উপমান, উপমিত, হ্যাঁ? আমি যদি বলি তুষার রূপ শুভ্র। তুষার মানে কি? বরফ। শুভ্র মানে সাদা। আমি বললাম যে তুষার রূপ শুভ্র মেঘ। হ্যাঁ? বরফের মতো সাদা মেঘ। তাহলে এই মেঘটাকে কার সাথে তুলনা করা হলো? বরফের সাথে। তারপর বললাম যে শসের ন্যায় ব্যস্ত লোক। শস মানে কি জানো? শস মানে হচ্ছে খরগোশ। আমি যদি বলি যে শসার ন্যায় ব্যস্ত লোক মানে কি? সে খরগোশের মতো ব্যস্ত। খরগোশ দেখো না সারাদিন দৌড়াদৌড়ি করে, শুধু ব্যস্ত থাকে, এরকম। মানে এই উপমাটা মানে হচ্ছে তুলনা করা। ওকে? তাহলে এই লোকটাকে খরগোশের সাথে, মানে খরগোশের উপমা দেয়া হলো, খরগোশের সাথে সাথে তুলনা করা হলো। মেঘকে বরফের উপমা দেওয়া হলো। তার মানে মেঘকে বরফের সাথে তুলনা করা হলো। এইটা। ওকে? এরপর আসো অপরূপ। শুনেই বোঝা যাচ্ছে অপরূপ মানে খুব সুন্দর। আর নূপুর, নূপুর তো আমরা সবাই চিনি। পায়ে পরার অলংকার। আমরা পায়ে পরি না নূপুর? আচ্ছা। তারপর দেখো রূপকথা। রূপকথা মানে হচ্ছে এই যে কাল্পনিক যে গল্প, রূপকথার গল্প আমরা, রূপকথারই গল্প হবে আসবে চাঁদের বুড়ি, গল্প দেখছো না? রূপকথার গল্প। আচ্ছা, এই যে রাজা বাদশাহ, রাজপুত্র, রাজকন্যা, দৈত্য দানবের, রাক্ষস খোক্কসের গল্প, হ্যাঁ? কাহিনী, এইগুলো হচ্ছে সবই রূপকথার গল্প। এই রূপকথার গল্পের আসলে বাস্তব কোনো ভিত্তি থাকে না। এগুলো এমনি মানে বিনোদনের জন্য মানে গল্পগুলো বানানো হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে রূপকথার গল্প। রাক্ষস খোক্কস, ভূত পেত্নী, হ্যাঁ? শাকচুন্নীর গল্প, এইগুলা রূপকথার গল্প। আচ্ছা। তারপর আছে দেখো শিলালিপি। শিলা মানে কি? শিলা মানে হচ্ছে পাথর। আর লিপি মানে কি? লিপি মানে কি? লেখা। শিলালিপি মানে কি তাহলে? শিলালিপি মানে হচ্ছে পাথরে খোদাই করা লেখা। শিলা মানে যেহেতু পাথর, লিপি মানে লেখা, তাহলে শিলালিপি একসাথে মানে কি? পাথরের উপর খোদাই করে যে লেখাটা থাকে ওটাকে বলা হয় শিলালিপি। অনেক দিন স্থায়ী করে রাখার জন্য কোনো কিছু পাথরে বা তামার পাতে লিখে রাখা হতো। অনেক দিন মানে দেখো, তুমি যদি বালির মধ্যে কিছু লিখো, এটা কতক্ষণ স্থায়ী থাকবে? আর যদি পাথরে কিছু লিখো, ওইটা কতক্ষণ স্থায়ী থাকবে? ভাবো তো। পাথরে যদি খোদাই করে লিখি, ওটা অনেক দিন স্থায়ী থাকবে, তাই না? আর যদি আমি বালির উপরে, এই সমুদ্রের পাড়ে গিয়ে বালির উপরে লিখলাম, লিখার পর একটা ঢেউ আসার পরেই দেখবে নাই, তাই না? অস্থায়ী।
এই জন্য এই শিলালিপি মানে হচ্ছে পাথরে খোদাই করা লেখা, মানে অনেকদিন স্থায়ী করে রাখার জন্য কোনো কিছু পাথরে লেখা হয় বা তামার পাতে খোদাই করে লেখা হয়। এরকম পাথরের উপর লেখাকে, ওই পাথরের খণ্ডটিকে বলা হয় শিলালিপি। আগে তো এরকম এভেলেবেল কাগজ ছিল না, তখন পাথরে লেখা হতো, তারপর হচ্ছে গাছের বাকলের উপর লেখা হতো, পশুর চামড়ার উপর লেখা হতো। সবচেয়ে স্থায়ী থাকতো এই পাথরের যে শিলালিপিগুলো, এইগুলো। ঠিক আছে, গাছের বাকল বা চামড়া একসময় পচে যেত, কিন্তু শিলালিপি পাথর এগুলো তো পচবে না, এগুলো অনেক দিন যাবত স্থায়ী থাকে লেখাগুলো, তাই না? তার মানে কোনো লেখাকে স্থায়ী করে রাখার জন্য পাথরের উপর খোদাই করে যে লেখাটা, ওই ওই যে লেখা সম্পন্ন যে টুকরাটা পাথরের, ওইটাই হচ্ছে শিলালিপি। ওকে। আচ্ছা, এবার আসো, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। তাহলে এই যে আমাদের মাতৃভাষা বাংলা, এই ভাষারই তো গান লেখা হয়েছিল, তাই না? মুক্তিযুদ্ধের সময় অনেক অনেক আমাদের যুদ্ধের অনুপ্রেরণাদায়ক গান লেখা হয়েছিল। এই কথাটি খুবই একটা তাৎপর্যপূর্ণ কথা। এটা বলছে যে মাতৃভাষার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকামীদের, স্বাধীনতাকামী কারা, যারা হচ্ছে স্বাধীনতার প্রেরণায় সবসময় কি থাকে, স্বাধীনতাকামী মানে স্বাধীন হব এরকম একটা উদ্যম কাজ করে যাদের ভেতরে, স্বাধীনতাকামী, তাই না? এই মাতৃভাষার মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতাকামী যারা, তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এই গানগুলো দিয়ে। তাই কবি বলেছেন যে এই ভাষা দিয়ে আমরা লিখেছি মুক্তির গান। ঠিক আছে। ওকে, মানে মুক্তির গান মানে কি, ফ্রি, স্বাধীন হওয়ার গানগুলো। আর সেই গান মুক্তিযোদ্ধাদের উৎসাহ জুগিয়েছে। ওকে। এখন সুতরাং মাতৃভাষা ও মাতৃভাষার জন্য যে আন্দোলনগুলো আমরা দেখেছি, এই আন্দোলন থেকে আমরা স্বাধীনতার অনুপ্রেরণা পেয়েছি। কারণ এই যে 52 ভাষা আন্দোলন হলো, ওইখান থেকে কিন্তু একটা অনুপ্রেরণা পাওয়া গেছে। ওই প্রেরণায় কিন্তু আমরা এই যে 66 সালে কি হলো, গণ অভ্যুত্থান হলো, তারপর 71 সালে যুদ্ধ হলো, 69 গণ অভ্যুত্থান হলো, 66 6 দফা আন্দোলন হলো, মানে একটার পর একটা কিন্তু আন্দোলন চলেই গেছে। কিন্তু আমরা যদি হার মেনে নিতাম, 52 সালে যদি ভাষা আন্দোলন না হতো, তাহলে এর পরবর্তীতে মানে বাঙালি জাতি যদি ভিতর মতো বসে থাকতো, এগুলো কি একটাও হতো না। একটা আন্দোলন আরেকটা আন্দোলনকে প্রেরণা জুগিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে স্বাধীনতার জন্য। ঠিক আছে। এই কবিতায় এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আলোচনা করা হবে। তাহলে আমরা কিন্তু শব্দার্থগুলোর মানে কি এটা বুঝে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এই যে এই অক্ষরে কবিতাটায়, এই কবিতাটা পাঠের উদ্দেশ্য কি, কেন আমরা এই কবিতাটা পাঠ করব, কারণ কি? ওকে, কেন পাঠ করব? আচ্ছা, পাঠের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মাতৃভাষা আছে, এই মাতৃভাষার প্রতি আমাদের যে শিক্ষার্থী তোমরা আছো, তাদের শ্রদ্ধা এবং মমত্ববোধ জাগ্রত করা। অবশ্যই কি করতে হবে, মাতৃভাষার প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা থাকতে হবে, মমত্ববোধ থাকতে হবে। আচ্ছা, মাতৃভাষার প্রতি যদি শ্রদ্ধা বা মমত্ববোধ না থাকতো, তাহলে কি কেউ ভাষার জন্য জীবন দিত? এই যে 1952 সালের ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারিতে যে ভাষা আন্দোলনটা হলো, এটা কি মাতৃভাষার প্রতি টান না থাকলে হতো, পসিবল হতো? কেউ কি যেত যে ভাষা রক্ষার জন্য আন্দোলন করার জন্য গিয়ে জীবন দিতে? এটা কিন্তু কেউ করতো না। তার মানে অবশ্যই মাতৃভাষার প্রতি আমাদের কি আছে, শ্রদ্ধা ও মমত্ববোধ আছে। এবং এই কবিতাটা পড়ার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কি হবে, শ্রদ্ধা এবং মমত্ববোধ জাগ্রত হবে, ভাষার প্রতি শ্রদ্ধা। আচ্ছা, আমরা একটু কবিতাটা পড়ে নিই, হ্যাঁ? আচ্ছা, সুদীপ্ত কি কিছু বলতে চাও? হ্যান্ড রেজ করেছো সুদীপ্ত। ওকে, দাঁড়াও তোমাকে। হ্যাঁ, সুদীপ্ত বলো কি বলতে চাও, হ্যান্ড রেজ করেছো কেন? কিছু বলার না থাকলে হাত নামিয়ে ফেলো, হ্যাঁ? ওকে। আচ্ছা, আমরা কবিতাটা পড়ি, দেখা বলছে এই অক্ষরে লিখেছেন কে, মহাদেব সাহা। কি বলছে, এই অক্ষর যেন নির্ঝর, মানে কি, এই অক্ষর, এই যে অক্ষরগুলো, বর্ণগুলো, হ্যাঁ, যেন নির্ঝর। নির্ঝর মানে কি, ছুটে চলছে অবিরাম, ছুটে চলে অবিরাম। নির্ঝর মানেই তো ঝর্ণার মতো ছুটে চলা, অবিরাম গতিতে ছুটে চলা। তাহলে এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম। তাহলে এই যে লাইনটা আমরা পড়লাম, এই লাইন থেকে তোমাদের কি প্রশ্ন হতে পারে? কি প্রশ্ন হতে পারে জানো? এই অক্ষরকে
কিসের সাথে তুলনা করা হয়েছে বা কার গতির সাথে তুলনা করা হয়েছে অক্ষরের গতিকে? কার গতির সাথে? এই যে নির্ঝরের সাথে। নির্ঝর মানে কি? ঝর্ণার সাথে তুলনা করা হয়েছে। তাহলে ভাষার ছুটে চলাকে কার সাথে তুলনা করা হয়েছে? ঝর্ণার সাথে। মেহেক হ্যান্ড রেজ করেছো? ম্যাম, আচ্ছা। ম্যাম, আমাদের কি লেকচার শিট দেওয়া হবে? ম্যাম, ও, আমাদের কি লেকচার কারেন্ট শিট দেওয়া ডিস্টার্ব হবে? করছে তোমাদের? স্ক্রিনে অনেক দাগ। কেন? স্ক্রিনে তো দাগ থাকার কথা না। ম্যাম, আমাদের কি লেকচার শিট দেওয়া হবে? কিন্তু ক্লিয়ার। ম্যাম, আমাদের কি লেকচার শিট আচ্ছা, দেওয়া হবে? তাসনিমের এটা খুব প্রিয় কবিতা, তাই না? ওয়াও। ম্যাম, আমাদের কি লেকচার শিট দেওয়া হবে? আচ্ছা, তোমাদের পড়তে দিব, আবৃত্তি করতে দিব মেহেক, পড়তে দিব। হ্যাঁ, জি আমি একটু ম্যাম। বুঝিয়ে নিই, তারপর তোমাদের সবার জি কাছ ম্যাম। থেকে আবৃত্তি নিব। আমি কবিতা আবৃত্তি যে যে জি করতে ম্যাম। চাও আমি জিজ্ঞেস করবো, তখন হ্যান্ড রেজ করবে। ওকে? জি ম্যাম। আচ্ছা, দেখো কি বলছে। এই এখানে অক্ষর বলছে যে মহাদেব সাহা, এই অক্ষর যেন এই অক্ষর নির্ঝর যেন ছুটে নির্ঝর, তার চলে মানে এই অবিরাম, অক্ষরগুলো নির্ঝর বা যেন পিচ্ছু তারা ঝর্ণার মতো দিচ্ছে ছুটে চলে পাহারা। অবিরাম। কিসের মতো ছুটে চলে? আকাশিতে লিখে নাম, ঝর্ণার মতো ছুটে চলে। অক্ষরগুলি চাই যেন কিছু মুক্তি, তারা দিচ্ছে অন্তরে পাহারা, জ্ঞানের আকাশেতে প্রাণ, লিখে নাম। যেন শিক্ষিতার এই কাছে অক্ষরগুলো কিছু অজানা না পাহারা দিচ্ছে। যা আছে। কোথায় নাম লিখে? আকাশে নাম লিখে। আনন্দে মানে এই ভরা যে প্রাণ, অক্ষরগুলো এই আমাদের অক্ষরে এই মাকে যে মনে পড়ে, আমাদের আর সংস্কৃতি, কিছু তাই আমাদের পাই না ভাষার পাই, যে প্রকৃতি, এগুলোকে চিঠিখানা কিন্তু পাই তারা ধরে যদি, রাখছে। সেই সেটাই বলছে যে যেন উপমায় তারা মন ভরে পাহারা যায়, দিচ্ছে আমাদের দেখি অপরূপ সংস্কৃতিকে। ছবি। অক্ষরগুলি সবাই চায় মুক্তি, আসসালামু আলাইকুম। অন্তরে জাগে গান। এই অক্ষরের মাধ্যমে কিন্তু আমরা গান রচনা করি। এই যে বাংলা ভাষার যত ইয়েস গান মিস। আছে কার মাধ্যমে ইয়েস হয়েছে? মিস। অক্ষরগুলো ইয়েস ব্যবহার করেই মিস। তো হয়েছে। যে আমরা কথা বলছি, ইয়েস এই ইয়েস অক্ষরগুলো ব্যবহার ইয়েস করেই তো ইয়েস। করছি। মানে এই অক্ষর দিয়ে আসলে কি কি হচ্ছে পুরোটাই আলোচনা করা সবাই ভালো হয়েছে। দেখেন। শিখি তার কাছে, কি শিখি? অজানা যা আছে আনন্দে কে ভরে জয়েন প্রাণ। করেছে ক্লাসে? এই দেখো তো, এই যে আমরা ক্লাসে পড়ছি, জয়েন করেছে লেখাপড়া করছি, এগুলো কি? এমডি অক্ষরের ইব্রাহিম মাধ্যমে হোসেন, করছি না? মেহেক, বাংলা অক্ষরগুলো আইসা, বাংলায় করছি, ইংলিশ নুসরাত, হলে মাহি, ইংলিশে করছি। ইসলাম, তাহলে এই জোহার, অক্ষরের মাধ্যমে আমরা কি করতে পারি? ইয়ানা, আমরা সাবিনা, অনেক কিছু সাবিনা, শিখছি। তাসিম, শুভ, যা অজানা আছে তা শুভ, শিখতে পারছি, এবং এই ফায়াজ, শেখার কারণে আমাদের মন আনন্দে ভরে উঠছে। ইনস্টিটিউটি, আচ্ছা, তারপর কি ইরহাম। বলছে? এই অক্ষরে আর কি আছে দেখি। এই অক্ষরে মাকে মনে পড়ে, মানে মন বুঝা হয়ে যায় নদী। আচ্ছা, এই অক্ষরে কেন মাকে মনে পড়ে? যে অক্ষর, বাংলা যে অক্ষরগুলো আছে, তামিম, কেন মাকে মনে পড়ে? কারণ এই অক্ষর যেন এই অক্ষর নির্ঝর। হচ্ছে আমাদের মাতৃভাষা। আর মাতৃভাষা প্রথম শিখেছি আমরা কার কাছে? অবশ্যই মায়ের কাছে। এই জন্য এই অক্ষরের কথা মনে হলেই আমাদের মায়ের কথা মনে পড়ে। আচ্ছা, সবাই অনেক 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 মেসেজ দিচ্ছ কেন? কথা বলছে, কি বলো? তোমাদের অ্যালাউ করা না তো, কিভাবে কথা বলবে বলো তো? সবার মাইক তো অফ থাকার কথা। আচ্ছা, সুদীপ্ত কথা বলছে কই? আমি তো কথা শুনতে পাচ্ছি না, কারণ কি? ওকে ওকে, দাঁড়াও দেখছি, 1 মিনিট। হ্যাঁ, মিউট করা তো। ওকে, এখনো কি সাউন্ড হচ্ছে? দেখো তো। কি ব্যাপার, তোমরা সবাই শুনতে পাচ্ছ, আমি শুনছি না, কারণ কি? এখন ঠিক আছে? এখন মিউট, ঠিক আছে। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, দেখো, মন হয়ে যায় নদী। মন হয়ে যায় নদী মানে কি? এই যে নদীর মতো প্রবাহমান, গতিতে চলতে থাকে, মনটাও নদীর মতো কি মানে কি? এটা হচ্ছে
নদী, ঝর্ণা এগুলো কি অবিরাম চলতে থাকে না? এই ভাষাটাও এমন, যুগের পর যুগ ধরে ভাষাটা চলতে আছে। আর কিছু কি বলছে দেখো, আর কিছু তাই, পাই বা না পাই, চিঠিখানা পাই যদি। আর চিঠি লিখতে গেলে তো অবশ্যই আমাদের অক্ষরের ব্যবহার করতে হবে, তাই না? আচ্ছা, এই চিঠিখানা যদি আমাদের নিজের ভাষায় পাই তখন তো আরো মনটা ভরে যায়। সেই উপমায় মন ভরে যায়, দেখি অপরূপ ছবি। এখন উপমা মানে কি? উপমা মানে হচ্ছে তুলনা। অনেক সময় অনেক কিছুর সাথে অনেক কিছু তুলনা করে মানুষ চিঠি লিখে না, এটাকে বোঝানো হয়েছে। সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি। এই কবি, যারা কবি আছেন বাংলা ভাষা, তারা যে কবিতাগুলো লিখে, তারা কি করে? এই অক্ষরগুলো ব্যবহার করেই তো লিখে, তাই না? এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেই বুঝি কেউ, আমাদের যে সবাই নাম ধরে ডাকে, আমাদের এই অক্ষরের নামগুলোই তো ডাকে, তাই না? স্বপ্নের মতো রূপকথায় যত অন্তরে তোলে ঢেউ। ওকে, রূপকথা মানে কি? কাল্পনিক যে কথাবার্তা, গল্প, এগুলোর কথা বলছে। ওকে, এবার দেখো, স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে কি করে? ঢেউ তুলে। অন্তরে ঢেউ তোলা মানে কি জানো? অন্তরে চিন্তা ভাবনাটাকে উথাল পাথাল, মানে হচ্ছে চিন্তা ভাবনা এক এক সময় এক এক দিকে মোড় নেয়। আচ্ছা, এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে। এই অক্ষরের মাধ্যমে বা এই ভাষার মাধ্যমে আমাদের কথার টানে আমরা কি করতে পারি? এই অক্ষরের মাধ্যমে কথা বলে সকল আত্মীয়কে পর, মানে আত্মীয় যারা আছে, পর যারা আছে, সকলকে আমরা কাছে টানতে পারি এই সুন্দর করে কথা বলার মাধ্যমে। এখন তুমি একটা কথা একভাবে বলবে, মানুষ রেগে যাবে। ওই কথাটাই যদি তুমি সুন্দর করে গুছিয়ে বলো, সফট ভাবে বলো, তখন কিন্তু সে তোমার কথা শুনবে, তোমার কাছে আসবে। সকলকে এই অক্ষরের মাধ্যমে, এই কথা বলার মাধ্যমে কিন্তু আমরা কাছে টানতে পারি, তাই না? আচ্ছা, এই প্রিয় ভাষা বুকে দেয় আশা, বিমোহিত করে গানে। এই যে সুন্দর ভাষাটা আমাদের বুকে আসা জাগায়, বিমোহিত করে মানে কি আমাদেরকে উৎসাহিত করে গানে। এই যে বাংলা ভাষার গানগুলো অনেক সুন্দর না? আচ্ছা, এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয়। কঠিন পাথর তো আমরা বুঝতে পেরেছি না? কঠিন পাথরে কিভাবে, যে আগের যুগে যখন কাগজ ছিল না তখন কিন্তু পাথরে খোদাই করে বিভিন্ন গুরুত্বপূর্ণ লিখা স্থায়ীভাবে লিখে রাখার জন্য পাথরে শিলালিপি আকারে সংরক্ষণ করা হতো। ঠিক আছে, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। এই যে মুক্তিযুদ্ধের সময় এই যে শত শত গান লেখা হয়েছিল, কি দিয়ে লেখা হয়েছিল? অবশ্যই এই অক্ষরগুলো ব্যবহার করে লেখা হয়েছিল। এবং সেই সুন্দর গানগুলো কিন্তু মুক্তিযোদ্ধাদের তাদের যুদ্ধের প্রতি অনুপ্রেরণা দিয়েছিল। এই ভাষা দিয়েই গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়, এই জন্য বলা হয়েছে এই লাইনটা। ঠিক আছে। আচ্ছা, এই যে কবিতাটার মাধ্যমে আমরা কি কি শিখলাম? আসলে এই কবিতাটা পাঠের উদ্দেশ্য কি, বা পাঠ পরিচিতিটা আমরা একটু পড়ে নেই। যে কবিতাটা যে পড়লাম, পুরো কবিতা, এর মাধ্যমে আসলে আমরা কি বুঝলাম? দেখো, বলছে যে বাংলা অক্ষর বা বর্ণমালা বাঙালি জাতির অনন্য সম্পদ। অবশ্যই বাংলা অক্ষর আমাদের অনন্য সম্পদ। এই বর্ণমালাটা, দেখো তোমরা বলো তো বাংলা বর্ণমালা কয়টি? তোমরা কি জানো বাংলা বর্ণমালা কয়টি? ও আচ্ছা আচ্ছা, এখনো কি শব্দ আসছে তোমাদের? ওকে, এখন ঠিক আছে। ওকে, আমার অনেক ফেভারিট গান হচ্ছে লালন সং। ঠিক আছে, নুসরাত বলছে ফেভারিট সং, লালন গীতি আমার প্রিয়। ওকে ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পাঠ পরিচিতি। ও আচ্ছা আচ্ছা, মেহতাব বলছো যে প্রথম 4 লাইন বুঝতে পারো নাই, তাই না? ওকে ওকে, প্রথম 4 লাইন আবার বোঝাবো। এখন ঠিক আছে, ওকে। না, সুদীপ তো অনেককেই প্রবলেম করেছে। ওকে, আচ্ছা, আমরা পাঠ পরিচিতিটা পড়ে নিই, এরপর হচ্ছে প্রথম 4 লাইন আবার বুঝিয়ে দিব তোমাকে। ওকে, পাঠ পরিচিতি মানে এই পাঠটা পড়ে, এই কবিতাটা পড়ে আমরা কি বুঝলাম?
বাংলা অক্ষর বা বর্ণমালা বাঙালি জাতির অনন্য সম্পদ। এই বর্ণমালা বাঙালির প্রাণের সঙ্গে, অস্তিত্বের সঙ্গে মিশে আছে। এখন বর্ণমালা কয়টা তোমাদের কাছে প্রশ্ন করেছি। বর্ণমালা হচ্ছে কয়টা জানো? দেখি লিখো তো, বর্ণমালা কয়টি? এখনো নয়েজ করছে না? এখন নয়েজ করছে না, ওকে, এখন ঠিক আছে। আহ আজমির রহমান লিখছো 50টি, বর্ণমালা লিখছো কয়টা? 50টি। আবার 51টি কে লিখছো? ফাতিমা লিখছো 51টি। আচ্ছা, সঠিক উত্তর আমি এখনো পাইনি। কেউ বলছে 39টি। পারিজাত 39টি বর্ণমালা। আয়শা লিখছো 50টি। ওকে। ফাইজা লিখছো 59টি। তাই নাকি? 59টি বর্ণমালা? কি কি এত? তাসনিমা কি বলছো? কে? 49? না, কারোটাই হয় নাই। ওয়াও, এটা কে? এটা কে? এটা মুবতাসিম রিহাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমারটা সঠিক হয়েছে, কিন্তু আমি বলবো না তুমি কি লিখছো। ওকে। না, একজনের মাত্র সঠিক আনসার পেলাম। কেউ লিখছে 48টি। আসলে কি তাই? ইস ইসমাম ইসমাম তোমারটাও সঠিক হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। ওকে, ঠিক আছে। এখন আমি বলি, শোনো। বর্ণমালা আর বর্ণ এই দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। বর্ণমালা হচ্ছে একটি, বর্ণমালা কয়টি? একটি। কারণ কি জানো? এই বর্ণমালার মধ্যে বর্ণের সংখ্যা হচ্ছে টোটাল 50টি, স্বরীয় থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত। 50টি বর্ণ। এই 50টা বর্ণের মধ্যে 50টি বর্ণ নিয়ে হচ্ছে একটা বর্ণমালা। ঠিক আছে, আমি যদি বলি যে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি, তখন বলবা হচ্ছে 50টি। কিন্তু যদি বলি যে বর্ণমালা কয়টি, তখন বলবা একটি। কারণ একটা বর্ণমালার মধ্যে এতগুলো বর্ণ রয়েছে। ঠিক আছে, বর্ণ আর বর্ণমালার মধ্যে কিন্তু, প্রশ্নটা আগে ভালো করে শুনবে, বুঝবে, তারপর বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এই যে বর্ণ আর অক্ষর অনেকটাই এক, কিন্তু সবসময় এক না। কারণ কি জানো? অনেকগুলো অক্ষর মিলেও অনেকগুলো বর্ণ মিলেও একটা অক্ষর হয়। এই যে বন্ধন কথাটা যে বললাম, যে বন্ধনের মধ্যে কয় সিলেবল আছে, এখানে দেখো বন্ধন, দুইটা সিলেবল আসছে না? তাহলে এক একটা সিলেবল মানে এক একটা অক্ষর। বন একটা অক্ষর, ধন একটা অক্ষর। মানে একটা শব্দ উচ্চারণ করতে আমি কোন জায়গায় থামছি ওই পর্যন্ত হচ্ছে একটা অক্ষর। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, বাংলা অক্ষর বাঙালি চিত্তকে আনন্দে ভরিয়ে দেয়, চিত্ত আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়, বাঙালিকে করে তোলে স্বপ্নমুখী। তাই না? বাংলা অক্ষর বাঙালির চোখে দেখা দেয় মায়ার স্বপ্ন। আমরা মায়ের স্বপ্ন ধরে রাখি, কারণ মায়ের মুখ থেকে আমরা ভাষাগুলো শিখেছি। কখনো তার চিত্তে বাজায় সুরের নূপুর। এগুলো সব কাল্পনিক বিষয়, কিন্তু আমাদের যে মনের অনুভূতিগুলো আমাদের ভাষার মাধ্যমেই তো। আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্নগুলো যে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি, তাও তো বাংলা ভাষাতেই দেখি, নাকি অন্য ভাষায় দেখি? হ্যাঁ, সবকিছু বাংলা ভাষার মধ্যেই নিহিত থাকে। ঠিক আছে, এই জন্য বলছে যে আমাদের চিত্তকে আনন্দে ভরিয়ে দেয় এই ভাষাই, মায়ের রূপ ধারণ করে এই ভাষাই। ঠিক আছে। তারপর দেখো, বাংলা অক্ষর বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস। ঠিক আছে, তাহলে বাঙালির মিলিত সত্তার, সত্তা মানে আমাদের যে অস্তিত্ব, এটা কিন্তু বাংলা ভাষার মধ্যেই নিহিত। তাই না? বাংলা ভাষাতে আমরা আমাদের মনের ভাবটা যেভাবে যত ভালোভাবে প্রকাশ করতে পারবো, অন্য ভাষায় কি তা পারবো? অবশ্যই না। আচ্ছা, আমাদের অক্ষরসমূহ আপন পর সকলকেই কাছে টানে। এই যে আমরা কথা বলার মাধ্যমেই তো মানুষকে অনুপ্রাণিত করি, ইমপ্রেস করি, তাই না? সকলকে কাছে টানি এই যে কথা বলার মাধ্যমে, কথার মধ্যেই সবকিছু নিহিত। একটা কথা বললে তুমি যদি ভালোভাবে বলো, সে ইমপ্রেস হয়ে যাবে তোমার প্রতি। আর তুমি যদি কর্কশ ভাষায় বলো, সে কি করবে? রাগ করবে না? কথার মধ্যেই সব। ঠিক আছে। কথার মাধ্যমে আমরা সকলকে, আপন পর সকলকেই কাছে টানতে পারি, দূর করে দেয় সব ধরনের বিভেদ। তার মানে কি? এই কথার মাধ্যমে কিন্তু বিভেদগুলো দূর হয়ে যায়, কারোর মধ্যে কোনো বিভেদ থাকে না।
বাংলা অক্ষর বাঙালিকে বুকে সঞ্চার করে অবারিত আশা। আমাদের বুকের মধ্যে আশার সঞ্চার করে এই অক্ষর, বাংলা অক্ষর। আলোচ্য এই যে কবিতাটা পড়লাম আমরা, এই অক্ষরে যে কবিতাটা, এখানে বাংলা অক্ষর তথা বাংলা বর্ণমালার প্রতি কবির যে অবারিত ভালোবাসা, এটাই কিন্তু প্রকাশ পেয়েছে। মহাদেব সাহা যে লিখেছেন, যার মাধ্যমে, যার সৃজনশীল মেধার মাধ্যমে এই কবিতাটা লিখছেন উনি, ওনার ব্রেন কাজ করেছে এইভাবে, তাই তো তিনি লিখছেন, তাই না? তার মানে কি, ভাষার প্রতি যদি তার এরকম কোনো টান না থাকতো, ভালোবাসা না থাকতো, তাহলে কি তার ব্রেনে এই সমস্ত চিন্তা ভাবনা আসতো কবিতা লিখার? ভাষা নিয়ে, বর্ণ নিয়ে, অক্ষর নিয়ে আসতো না। তার মানে কি পরিমাণ টান, কি পরিমাণ ভালোবাসা থাকলে একটা মানুষের ভাষার প্রতি তার ভেতর থেকে এরকম একটা কবিতা সৃষ্টি হতে পারে, তাই না? তাহলে এই যে কবিতাটার মাধ্যমে কবির যে অক্ষরের প্রতি, বর্ণমালার প্রতি কবির যে অবারিত ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা আছে, এটা কিন্তু এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু পড়ে নেই। লেখক কে, কোথায়, কিভাবে জীবনযাপন করেছেন। দেখো, মহাদেব সাহা 1944 সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। মহাদেব সাহা কোথায় জন্মগ্রহণ করেন? সিরাজগঞ্জে। কবে জন্মগ্রহণ করেন? 1944 সালে। আচ্ছা, মহাদেব সাহার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আছে। কি কি গ্রন্থগুলো? হচ্ছে এই গৃহ, এই সন্ন্যাস, অস্তমিত কালের গৌরব, টাপুর টুপুর, মেঘের দুপুর, ছবি আঁকা, পাখির পাখা, আরেকটা হচ্ছে সর্ষে ফুলের নদী। এখন এখান থেকে তোমাদের কিভাবে প্রশ্ন আসতে পারে? ধরো দিয়ে দিল যে টাপুর টুপুর মেঘের দুপুর, এটা কোন কবির লেখা? তখন কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে মহাদেব সাহার লেখা। অস্তমিত কালের গৌরব, এটা কার লেখা? এটা হচ্ছে মহাদেব সাহার লেখা। ছবি আঁকার, ছবি আঁকা পাখির পাখা, এটাও মহাদেব সাহার। এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এখন পড়লে তো, এখন তো ইজিলি মনে রাখতে পারছো, কারণ এখন একটা কবি পড়ছো। যখন পুরো বইয়ে আর অনেকগুলো কবি একসাথে পড়বে, তখন কিন্তু তোমাকে আলাদা আলাদা ভাবে মনে রাখতে হবে যে এই লেখাটা অমুক কবির। ঠিক আছে? এই জন্য ভালো করে পড়তে হবে এবং লিখে লিখে পড়বে, তাহলে বেশি মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, প্রথম 4 লাইন বুঝো নাই না? ওকে, দেখো কবিতাটার নাম কি? এই অক্ষরে। তাহলে নাম দেখে বোঝা যাচ্ছে এখানে অক্ষর, বর্ণমালা এগুলো নিয়ে আলোচনা করা হবে, তাই না? আচ্ছা, লিখেছেন কে? মহাদেব সাহা। আচ্ছা, তার আগে তোমাদের কমেন্ট গুলো আরেকটু দেখে নিই, আবার অনেকগুলো কমেন্ট হয়ে গেছে। আচ্ছা, ওই যে বর্ণমালার উত্তরগুলোই ছিল তোমাদের কমেন্ট, না? মাত্র কয়েকজনে পেয়েছিলে, নাফিজ, তারপর কয়েকজনের নাকি দেখলাম। ওকে, বর্ণমালা একটি লিখেছিলে কে? মমনন। ওকে, মার, এতবার লিখছো? এতবার লিখতে হয়? একবার লিখলে হয়। ওকে, ফাতেমা জান্নাত সিমি। সিমি, তুমি কি মাত্র জয়েন করলে নাকি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, এখন দেখো যে এই কবিতা রিলেটেড কোনো প্রশ্ন না থাকলে শুধু শুধু কমেন্ট করো না, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, দেখো এখন বলছে যে এই অক্ষর যেন নির্ঝর। এই অক্ষর মানে হচ্ছে এই যে অক্ষরগুলাকে বোঝানো হয়েছে, আর নির্ঝর মানে হচ্ছে ঝর্ণা। ঝর্ণা মানে কি? ঝর্ণা অবিরাম গতিতে ছুটে চলো না? এই অক্ষরগুলো বা ভাষাও আমাদের কিন্তু অবিরাম গতিতে ছুটে চলছে, যুগের পর যুগ ধরে, এটা বোঝানো হয়েছে, ছুটে চলে অবিরাম। যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে না। মানে আমাদের সমাজ সংস্কৃতি এইগুলো ভাষার উপরেই অনেকটাই তো নির্ভরশীল, তাই না? এই যে ভাষা আমাদের সমাজ সংস্কৃতিকে যেন ধরে রেখেছে, এই জন্য বলছি যে পাহারা দিচ্ছে। অক্ষরগুলি চাই মুখ তুলি, অন্তরে জাগে গান,
এই যে অন্তরে যত গান, সবকিছুতেই ভাষাকে ঘিরেই, তাই না? শিখি তার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ, মানে আমাদের জানা অজানা সবকিছু বেশিরভাগই কি আমরা বাংলা ভাষার মাধ্যমে শিখতে পারি না, আমাদের ভাষা মাতৃভাষার মাধ্যমে। এটাই, এইগুলি বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অনেকেই বলছো যে আবৃত্তি করবে, দেখি কে কে আবৃত্তি করতে চাও, হ্যান্ড রেজ করো। মেহেক প্রথমে হ্যান্ড রেজ করেছো, হ্যাঁ মেহেক তোমাকে আনমিউট করা হয়েছে, দেখি আবৃত্তি করো। কিন্তু তোমার কথা তো আমি শুনতে পাচ্ছি না, কারণ কি? দাঁড়াও 1 মিনিট, কি প্রবলেম হলো? হ্যালো। হ্যালো ম্যাম। এই এই তো এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ মেহিক, তুমি আবৃত্তি করতে চেয়েছিলে, হ্যাঁ করো। এই অক্ষরে লিখেছেন মহাদেব সাহা। এই অক্ষরে যেন নিঝড় ছুটে চলে অবিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা, আকাশেতে লিখে নাম। অক্ষরগুলি চায় মুখ তুলি, অন্তরে জাগে গান, শিখি তার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ। এই অক্ষরে মাকে মনে পড়ে, মন হয়ে যায় নদী, আর কিছু তাই পাই বা না পাই ঠিকানা পাই যদি। সেই উপমায় মন ভরে যায়, দেখি অপরূপ ছবি, সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি। এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেই বুঝি কেউ, স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে ঢেউ। এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে, এই প্রিয় ভাষা বুকে দেয় আশা, বিমোহিত করে গানে। এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয়, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর হয়েছে মেহিক, ধন্যবাদ। তুমি মিউট করে ফেলো, হ্যাঁ। ওয়েলকাম। আচ্ছা দেখি এরপর কে হ্যান্ড রেজ করেছো। মেহিকের পর জিনিয়া, জিনিয়া বলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, জিনিয়া আবৃত্তি করো। এই অক্ষরে লিখেছেন মহাদেব সাহা। এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা, আকাশেতে লিখে নাম। অক্ষরগুলি চায় মুখ তুলি, অন্তরে জাগে গান, শিখি তার কাছে অজানা যা আছে আনন্দে ভরায় প্রাণ। এই অক্ষরে মাকে মনে পড়ে, মন হয়ে যায় নদী, আর কিছু তাই পাই বা না পাই চিঠিখানা পাই যদি। সেই উপমায় মন ভরে যায়, দেখি অপরূপ ছবি, সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি। এই অক্ষরে ডাকনাম ধরে ডাক দেয় বুঝি কেউ, স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে ঢেউ। এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে, এই প্রিয় ভাষা বুকে দেয় আশা, বিমোহিত করে গানে। এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয়, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, মিউট করে ফেলো, হ্যাঁ। আচ্ছা, একজন প্রশ্ন করেছো যে শিলালিপি মানে কি। শিলা শিলালিপি মানে কি? দেখো, শিলা মানে হচ্ছে পাথর, ঠিক আছে, আর লিপি মানে হচ্ছে লিখা। এখন শিলালিপি বলতে কি বোঝানো হয়েছে? তাহলে পাথরের উপর যে খোদাই করে লেখাটা, ওইটাকে বলা হয় শিলালিপি। আগেরকার দিনে কি আমাদের এখনকার মতো এত কাগজ কলম ছিল? ছিল না তো। তখনকার দিনে এই যে গুরুত্বপূর্ণ যে লেখাগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাথরের উপরে খোদাই করে লিখে সেগুলো সংরক্ষণ করা হতো। এই পাথরের উপর লিখে পাথরগুলো যে সংরক্ষণ করা হতো, এগুলোকে বলা হতো শিলালিপি। স্থায়ীভাবে কোনো তথ্য সংরক্ষণের জন্য এই শিলালিপিগুলো করা হতো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি কে আছে সিরিয়ালি। আহ তাসনিম মাহি, হ্যাঁ তাসনিম মাহি বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহি, আবৃত্তি করো এই অক্ষরে কবিতাটা। এই অক্ষরে লিখেছেন মহাদেব সাহা। এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা, আকাশেতে লিখে নাম। অক্ষরগুলি চায় মুখ তুলি, অন্তরে জাগে গান, শিখি তার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ। এই অক্ষরে মাকে মনে পড়ে, মন হয়ে যায় নদী, আর কিছু তাই পাই বা না পাই চিঠিখানা পাই যদি। আর কিছু তাই পাই না, সেই উপমায়
মন ভরে যায় দেখি অপরূপ ছবি। সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি। এই অক্ষরের ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ। স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে ঢেউ। এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে। এই প্রিয় ভাষা বুকে দেয় আশা, বিমোহিত করে গানে। এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয়। এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে। তোমরা তো সবাই অনেক ভালো পারো দেখছি। কত সুন্দর করে আবৃত্তি করছো। আচ্ছা, মিউট করে ফেলো। এরপরে দেখি কে আছে। মাহির পর সাবিহা। সাবিহা বলো তো দেখি। দেখি আর কয়েকজনকে নেওয়া যায়। সবাইকে কিন্তু নিতে পারবো না, হ্যাঁ? রাগ করবে না কিন্তু। হ্যাঁ, সাবিহা আসসালামু বলো। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সাবিহা বলো। এই অক্ষরে লিখেছেন মহাদেব সাহা। এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে নাম। অক্ষরগুলি চাই মুখ তুলি অন্তরে জাগে গান, শিখি তার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ। এই অক্ষরে মাকে মনে পড়ে মন হয়ে যায় নদী, আর কিছু তাই পাই বা না পাই চিঠিখানা পাই যদি। সেই উপমায় মন ভরে যায় দেখি অপরূপ ছবি, সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি। এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ, স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে ঢেউ। এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে, এই প্রিয় ভাষা বুকে দেয় আশা বিমোহিত করে গানে। এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয়, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। থ্যাংক ইউ। অনেক ভালো হয়েছে। এরপর দেখি কারটা, কার সিরিয়ালে আছে এখন। এটা কে? আয়শা বলো। আয়শা, তোমাকে আনমিউট করা হয়েছে, বলো। আচ্ছা, আয়শা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। এই অক্ষরে লিখেছেন মহাদেব সাহা। এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম, যেন কিছু তারা আকাশেতে লিখে, যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে নাম। অক্ষরগুলি চায় মুখ তুলি অন্তরে জাগে গান, শিখি তার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ। এই অক্ষরে মাকে মনে পড়ে মন হয়ে যায় নদী, আর কিছু তাই পাই বা না পাই চিঠিখানা পাই যদি। সেই উপমায় মন ভরে যায় দেখি অপরূপ ছবি, সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি। এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ, স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে ঢেউ। এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে, এই প্রিয় ভাষা বুকে দেয় আশা বিমোহিত করে গানে। এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয়, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। ওয়াও, থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এবার মিউট করো। মারুফ কি বলছো? 13 থেকে 16 নাম্বার লাইন। 13 থেকে 16 নাম্বার লাইন আবার কোনটা দেখি? এগুলো সেই উপমায় এখান থেকে। উপমা মানে হচ্ছে তুলনা। সেই উপমায় মন ভরে যায় যে ভাষা দেখি অপরূপ ছবি, সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি। এই যে সুরের নূপুর বলতে এই যে বিভিন্ন সুরের যে আবিষ্কারগুলা কবি করে, বিভিন্ন লেখকরা করে, বাংলা ভাষার মাধ্যমেই তো করে, তাই না? এই জন্য বলা হয়েছে। আর বিভিন্ন উপমা মানে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করে বিভিন্ন কবিতা লিখা হয় না? এই যে একটু আগে যেটা বললাম যে শস্যের ন্যায় ব্যস্ত, তার মানে কি? শস্যের ন্যায় ব্যস্ত মানে কি? ওই যে খরগোশের ন্যায় ব্যস্ত, এটা বোঝানো হয়েছে। মানে খরগোশকে মানুষের সাথে তুলনা করা হয়েছে ব্যস্ততার বিষয়ে। তারপর এই বলছিলাম কি, যে তুষার রূপ শুভ্র মেঘ। তুষার মানে হচ্ছে কি? বরফ। শুভ্র মানে সাদা। তুষার রূপ শুভ্র মেঘ মানে কি? বরফের মতো সাদা মেঘ। এই যে বরফকে সাদার সাথে বা বরফের সাদার সাথে মেঘের সাদাকে তুলনা করা হলো। এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, বুঝছো? আচ্ছা, আরেকজন কি বলছো? চর্যাপদ আবিষ্কার কবে করে? চর্যাপদ কোথা থেকে আসলো এখানে? আচ্ছা, যেহেতু বলছো চর্যাপদ মানে কি, চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের
আদি গ্রন্থ, একদম প্রথম গ্রন্থ। এটা আবিষ্কার হয় হচ্ছে 1907 সালের দিকে নেপাল থেকে। আর এটা প্রকাশ হয় 1916 সালের দিকে। ঠিক আছে। ও আচ্ছা, মিথিলার দেরি হয়ে গেছে, কারেন্ট ছিল না। আচ্ছা, ঠিক আছে। মেধার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, মেধাকে আনমিউট করছি। মেধা কি বলে? হ্যাঁ মেধা, লিখো, কমেন্টে লিখো কি প্রশ্ন তোমার। মেধা না? হ্যাঁ মেধা, তোমাকে আনমিউট করেছি, বলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। ম্যাম, এই যে এখানে আম, হচ্ছে একটা লাইন আছে, অক্ষরগুলি অন্তরে জাগে গান, শিখি তার কাছে অজানা যা আছে, আনন্দে ভরে প্রাণ। এই লাইনটা মানে বুঝতে পারিনি, ও আচ্ছা আচ্ছা একটু আচ্ছা, বুঝাই ঠিক দিবেন? আছে। আনন্দে ভরে প্রাণ, আচ্ছা দেখো, অক্ষরগুলি চাই মুখ তুলি, অন্তরে জাগে গান, শিখি তার কাছে অজানা যা আছে, আনন্দে ভরে প্রাণ। এই যে আমরা যা কিছু শিখছি, এই দেখো তো, তুমি যে কবিতাটা পড়ছো, এগুলো কি অক্ষর ছাড়া লিখলে তুমি পড়তে পারতে? না। এই যে আমাদের জানা অজানা যা আছে, আমরা কি এই যে অক্ষর জ্ঞান সম্পন্ন হওয়ার কারণেই কিন্তু আমরা এত জ্ঞান অর্জন করতে পারছি। এই যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, অনেক সাইনবোর্ডে, অনেক জায়গায় অনেক কিছু লেখা থাকে, অক্ষরই তো লেখা থাকে। হয় বাংলা অক্ষরে লেখা থাকে, না হয় ইংলিশ অক্ষরে লেখা থাকে, যে ভাষারই লেখা থাকুক না কেন, আমরা পড়তে পারি। কেন পড়তে পারি? এই যে অক্ষরগুলোর সুবিধার জন্য। অক্ষরগুলো আমরা চিনি, বুঝি, এর জন্য পড়তে পারছি। এই জন্য এই যে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বই, এগুলো আমরা কিভাবে পড়তে পারছি বইগুলো? এই অক্ষর জ্ঞান সম্পন্ন হওয়ার কারণেই তো পড়তে পারছি। যারা হচ্ছে লেখাপড়া করে নাই, কোনো অক্ষর চেনে না, তারা কি এগুলো পড়ে জ্ঞান বিজ্ঞান, জানা অজানা জিনিস তারা কি জানতে পারবে? অজানা যা আছে সেগুলো কি তারা অ্যাচিভ করতে পারবে? পারবে না। তাহলে এই যে শিখি তার কাছে অজানা যা আছে, আনন্দে ভরে প্রাণ, অন্তরে জাগে গান, কেন? এই যে আনন্দে, এই যে আমরা এত কিছু শিখতে পারছি অক্ষরের মাধ্যমে, তার কাছে শিখে মানে কি? এই যে অক্ষরের কাছ থেকে শিখে, কারণ অক্ষরগুলো আয়ত্ত নেওয়ার কারণে আমরা এত কিছু শিখতে পারছি। আর শেখার কারণে আমাদের মন আনন্দে ভরে গেছে। এই জন্য আনন্দে ভরে প্রাণ বলছে। কবিতাটা ছন্দ মেলানোর জন্য অনেক ভাষা এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে মেধা? ওকে, ঠিক আছে। আরো কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। আজকে না, আজকে কুইজ হবে না। অনেকেই প্রশ্ন করছো কুইজ হবে কিনা। কুইজ হবে না, কারণ হচ্ছে আমাদের এখানে কারেন্ট ছিল না। হ্যাঁ, কারেন্ট না থাকার কারণে অনেক কাজ হ্যাম্পার হয়েছে। দেখো না, আজকে মেন বই দিয়ে ক্লাস নিতে হচ্ছে, তোমাদের পিপিটিও রেডি করতে পারেনি কারেন্ট না থাকার কারণে, বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের কারণে। ঠিক আছে, এই জন্য দেখি আরো কারো কোনো প্রবলেম বা প্রশ্ন থাকলে আমাদের বলো। আচ্ছা, একজনের প্রশ্ন করছে বিমোহিত মানে কি? বিমোহিত মানে হচ্ছে মুগ্ধ হয়ে যাওয়া। হ্যাঁ, মানে অভিভূত হওয়া, মুগ্ধ হওয়া, এরকম। আশ্চর্য হয়ে যায় না, কোনো কিছুর প্রতি আমরা ইমপ্রেস হয়ে যায় না, এটাকে বলা হয়েছে বিমোহিত হওয়া। ওকে, সুদীপ্ত কি বলছো? আমি বলি আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন আছে সুদীপ্ত। আচ্ছা ঠিক আছে, দেখি তোমাকে আনমিউট করছি। হ্যাঁ সুদীপ্ত বলো। ম্যাম, এই জায়গায় হ্যাঁ হ্যাঁ, একটু মন হয়ে যায় নদী, এটা কি বুঝাইছে? মন হতে চায় নদী। আচ্ছা, নদীর জি ম্যাম। বৈশিষ্ট্য কি? নদীর বৈশিষ্ট্য মানে কি? সব সময় বয়ে চলা। নদীর পানি কি এক জায়গায় কখনো আটকে থাকে? না। না ম্যাম। সবসময় কি নিজের গতিতে সে ন্যাচারালি বয়েই চলে, বয়েই চলে। হ্যাঁ, জি তার, জি হ্যাঁ, জি পাশের যত ময়লা আবর্জনা এগুলো নিয়ে সে বয়ে চলতেই থাকে। এই যে আমাদের মনটাও এরকম। জি। আমাদের মনটাকেও এভাবে স্থির করে বসে থাকলে চলবে না। জানা অজানা হুম যত হুম জ্ঞান বিজ্ঞানের জিনিস আছে, এই নদীর মতো আমাদের হুম প্রবাহমান হতে হবে। ঠিক আছে, অনেক কিছু জানার হুম চেষ্টা করতে হবে, স্থির হয়ে বসে থাকলে চলবে না। এটাকে বোঝানো হয়েছে, মানে নদীর গতির হুম, সাথে আমাদের যে মনের গতিটা, এটার যে মিলবন্ধনটা, এটাকে বোঝানো হয়েছে। আর এই অক্ষরের জ্ঞান আমাদের ভেতরে ঢোকার মাধ্যমে কিন্তু আমাদের মনটা নদীর মতো প্রবাহমান হয়। না হলে তো, জি জি অক্ষর জ্ঞান হীন যদি আমরা হতাম, কিছু জানতাম জি না, জি বুঝতাম না, চুপচাপ বসে জি থাকতাম, জি কোনো কিছু জানার আগ্রহও হতো না, কিছু জি বুঝতেও পারতাম না, তাই না? জি এই অক্ষর জ্ঞান সম্পন্ন হওয়ার কারণেই আমরা আমাদের মনটাকে নদীর মতো হুম হয়ে গেছে। আমরা অনেক কিছু জানতে হুম পারছি, বুঝতে পারছি। এই যে কবিতাটা তুমি জি পড়তে পারছো, কারণ কি? হুম তোমার ভেতরে অক্ষর জ্ঞানটা আছে। জি জি। ঠিক না? এটাই বোঝানো হয়েছে। ম্যাম, আরেকটা প্রশ্ন। ওকে, বলো। বাজায় উদাস কবি। হ্যাঁ হ্যাঁ,
এখানে বলছে যে সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি। এখানে কবিরা যারা আহ কবি, তারা কিন্তু অনেক কিছু নিয়ে অনেক চিন্তা ভাবনা করে কি করে কবিতা লিখে। হ্যাঁ, উদাস কবি বলা হয়েছে কারণ তারা সব সময় গম্ভীর ভাবে কোনো না কোনো কিছু নিয়ে চিন্তা করে। আমরা একটা জিনিস আমাদের চোখে যেভাবে ধরা পড়বে, কবির চোখে সে অন্যভাবে দেখবে জিনিসটা। এই গাছ থেকে পাতা পড়ছে, হ্যাঁ, আমরা দেখবো নর্মালি একটা পাতা পড়লো, কিন্তু জি জি কবিরা চিন্তা করবে কি পাতাটা কেন পড়লো, কিভাবে পড়লো, এটার সাথে আমাদের মনের কি মিল আছে। হ্যাঁ, আমাদের এই যে ঝরা মরা পাতাগুলো পড়ে যাচ্ছে, আমরা কি পারি না আমাদের জীবন থেকে এরকম দুঃখ কষ্টকে ঝরিয়ে দিতে, এরকম চিন্তা ভাবনা করবে সে। কিন্তু আমরা দেখবো এই পাতাটা পড়ে গেল, ঠিক আছে, আর কোনো চিন্তা ভাবনাই করবো না। কিন্তু তারা কি করবে, এটা নিয়ে ভাববে, চিন্তা করবে। এই যে উদাস ভাবে চিন্তা করাটা, চিন্তা করে সেটা নিয়ে তারা লিখবে, গান লিখবে, কবিতা লিখবে। আর লিখার জন্য কি লাগবে, অক্ষর লাগবে। এই যে সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি, এই অক্ষরের মাধ্যমে কিন্তু হচ্ছে। অক্ষর না থাকলে কিন্তু এগুলো হতো না। এটা কি বোঝানো হচ্ছে, ঠিক আছে? এই অক্ষরের থেকেই সবকিছু হচ্ছে। ওকে, আর কোনো প্রশ্ন? ম্যাম। বলো। ম্যাম আমি কবিতা আবৃত্তি করি। আচ্ছা আচ্ছা, করো করো, বলো। আসসালামু আলাইকুম। শুভ ওয়ালাইকুম। সন্ধ্যা সবাইকে। আচ্ছা ধন্যবাদ। আজকে আমার কবিতা আবৃত্তির বিষয় নির্ধারণ করা হয়েছে এই অক্ষরে। মহাদেব সাহা। এই অক্ষর যেন নির্ঝর, ছোটে চলে অবিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা, আকাশেতে লিখে নাম। অক্ষরগুলি চাই মুখ তুলি, অন্তরে জাগে গান। শিখি তার কাছে, অজানা যা আছে, অন্তরে ভরে প্রাণ। এই অক্ষরই মাকে মনে পড়ি, মন হয়ে যায় নদী। আর কিছু তাই পাই না পাই, চিঠিখানা পাই যদি সেই উপমায়, মন ভরে যায় দেখি অপরূপ ছবি। সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি। এই অক্ষরে ডাকে নাম ধরি, ডাক দেয় বুঝি কেউ স্বপ্নের মতো, রূপকথা জাতি অন্তরে ঢেউ তোলে ঢেউ। এই অক্ষর আত্মীয় পর সকালে কাছে টানে, এই প্রিয় ভাষা বুকে দেয় আশা, বিমোহিত করে গান। এই অক্ষরে কঠিন পাথর শিলালিপি লেখা হয়, এই ভাষা দিয়ে গান লিখি, যুদ্ধ করেছি জয়। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ সুদীপ্ত, অনেক সুন্দর আবৃত্তি করার জন্য। ঠিক আছে, এবার মিউট করে ফেলো। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে তোমাদের? মেধা কি বলছো, সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে হচ্ছে যে সংসার ধর্ম ত্যাগ করে একদম সৃষ্টিকর্তার ধ্যানে যারা চলে যায়, হ্যাঁ, এই যে স্বাভাবিক জীবন ত্যাগ করে, তাদেরকে সন্ন্যাস বলা হয়। ম্যাম, এই অক্ষরে কঠিন পাথরে না না এটা না। স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে ঢেউ, এটা মানে কি? আচ্ছা, রূপকথা মানে কি? কাল্পনিক যে গল্প, এই যে জি কাল্পনিক জি যত রাক্ষস খুক্ষস দেব দেবীর ভূত জি পেত্নির যত গল্প আছে, এগুলো কি বাস্তবে আছে? নাই। এই গল্পগুলো যে আমাদের আনন্দ দেওয়ার জন্য লিখা হয়েছে। আর লিখার জন্য কি লাগছে? অবশ্যই অক্ষরের প্রয়োজন পড়ছে। এইটাই বোঝানো হয়েছে। ঠিক এই আছে, সম্পূর্ণ কবিতাটা কিসের উপর ভিত্তি করেছে, মানে কি বোঝাচ্ছে সম্পূর্ণ? এই যে অক্ষরের গুরুত্বকে বোঝানো হয়েছে, মাতৃভাষা বাংলা ভাষা, হ্যাঁ, জি, অক্ষরের যে কতটা গুরুত্ব, এটা বোঝানোর জন্য কিন্তু কবিতাটা লেখা হয়েছে। ঠিক আছে, আমাদের লেকচার শিট দিবেন সৃজনশীল, হ্যাঁ, লেকচার এমসিকিউ। শিট, সাজেশন, এগুলো সবই পরীক্ষার আগে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। আয়শা কি বলছো? আচ্ছা, আয়শা আনমিউট করতে বলছো। হ্যাঁ, আয়শা বলো, তোমাকে আনমিউট করা হয়েছে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আয়শা বলো। মিস আমাদের এই অনেকগুলো ক্লাস হয় যে কোনো কারণে আমরা করতে পারি না।
তো আচ্ছা। পরীক্ষার আগে যখন ক্লাসগুলা মানে রিভাইজ দেওয়ার প্রয়োজন, তো প্রত্যেকটা ক্লাস আমাদের পক্ষে দেখা সম্ভব না। তো হুম, আমরা হুম। তখন লেকচার শিট গুলো দেখলে আমাদের হয়ে যায়। তো স্যার হ্যাঁ, আমাদের হ্যাঁ। বেশিরভাগ ক্লাসেই লেকচার শিট দেওয়া হয় না, ওয়েবসাইটে লেকচার শিটটা দেওয়া হয় না। ও আচ্ছা। কোন কোন ক্লাসের ক্ষেত্রে এরকম হয়? শুধু কি বাংলা নাকি হচ্ছে? না, বিজ্ঞান, তারপর হচ্ছে গণিত, এছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইংলিশ এগুলোতে। ও আচ্ছা, 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 ঠিক আছে, এটা নিয়ে আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, দেখি যে সব কোন কোন ক্লাসের লেকচার শিট নেই। তুমি একটু লিখবে, হ্যাঁ, যে এই সাবজেক্ট গুলোর লেকচার শিট পাওয়া যাচ্ছে না, এটা লিখে তুমি গ্রুপে জানাবে। গ্রুপে জানালে ম্যানেজমেন্ট সবাই দেখতে পারবে এখানে, ঠিক আছে? ওকে মিস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ফাইজা, ফাইজা বলো। ম্যাম হ্যালো। আমিও আবৃত্তি করতে চাই। আচ্ছা, আবৃত্তি করবে, বলো, আবৃত্তি করো। ম্যাম কবিতাটা তো আসে নাই। আচ্ছা, এই যে কবিতাটা আসছে, এই যে তোমার সামনে বই আছে না, তুমি বই দেখে করো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। হুম, আমি ওয়ালাইকুম যে আসসালাম। কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি সেই কবিতাটির নাম হচ্ছে এই অক্ষরে, লিখেছেন মহাদেব শেখা। Okay. এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা। আকাশে লিখি নাম, অক্ষরগুলি চায় মুখ তুলে, অন্তরেতে জাগে গান, শিখি তার কাছে। অজানা যা ভরে আনন্দ ভরে প্রাণ, এই অক্ষর মাঝে মনে পড়ে মন বলো। হয়ে যায় নদী। আর কিছু তাই পাই বা না পাই, ঠিকানা পাই যদি, যে উপমায় মন ভরে যায় দেখি অপরূপ ছবি, সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি। এই অক্ষরে নাম ডাকেন, ডাকনাম ধরে ডাক দেয় বুঝে কেউ, স্বপ্নের মতো রূপকথা যত তোলে ঢেউ। এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে, এই প্রিয় ভাষা বুকে দেয় আশা বিমোহিত করে গানে। এই অক্ষরে কঠিন স্বরে শিলালিপি লেখা হয়, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে করেছি জয়। থ্যাংক ইউ ফাইজা, অনেক সুন্দর হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।